যান্ত্রিক জীবন ছেড়ে প্রিয়জনের টানে বাড়ি ফিরছে মানুষ। রেল নৌপথে স্বস্তি, সড়ক পথে যানজট। বুধবার সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ। বাসে বাড়তি ভাড়া নিয়ে বাকবিতণ্ডা। আশুলিয়ায় যাত্রীদের পিটুনিতে বাস চালক সুপারভাইজার নিহত। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে নারী সহ কেএনএফ-এর ৪৯ জন গ্রেপ্তার। বিদেশি বন্দুক, গুলি ও কুকিচিরের ইউনিফর্ম উদ্ধার। ৫৪ বছর পর বিরল সূর্যগ্রহণ দেখল বিশ্ব। রাত থাকায় বাংলাদেশ বঞ্চিত হলেও খালি চোখে উপভোগ করল উত্তর আমেরিকার বাসিন্দারা। টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি। ৭ জুন ডালাসে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে টাইগারদের। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়শা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। যান্ত্রিক জীবন ছেড়ে প্রিয়জনের টানে বাড়ি ফিরছে তারা। গার্মেন্টস ছুটির পর থেকে উত্তরবঙ্গের পথে বাড়ছে ঘরমুখ্য মানুষের চাপ। মহাসড়কে ড্রোন ক্যামেরা বসিয়ে যানজট নিয়ন্ত্রণে নেমেছে ট্রাফিক পুলিশ। সে সময় ট্রেনে ঈদ যাত্রায় কমলাপুরে বাড়তি চাপ, তবে নেই শিডিউল বিপর্যয়। তবে ভিন্ন চিত্র চট্টগ্রামে। অন্যদিকে ঈদযাত্রার শেষ সময়ে যাত্রী চাপে পুরনো রূপ ফিরে পেয়েছে রাজধানীর সদরঘাট। অফিস ছুটি হওয়ার পর থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে লঞ্চ টার্মিনালগুলোতে। আরামপ্রিয় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন লঞ্চে। সারা বছর বেকার সময় গেলেও ঈদে যাত্রী পেয়ে কিছুটা সন্তুষ্ট লঞ্চ কর্তৃপক্ষ। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর গাবতলী, কমলাপুর, গাজীপুরের চন্দ্রা এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি গাবতলীতে মাসুদা লাবণীর কাছে। লাবণী, রেলপথে ঈদযাত্রা শেষ মুহূর্তে কতটা শৃঙ্খলা আছে? যাত্রীর চাপ কেমন দেখছেন? আমি এখন আছি গাবতলীতে এবং এখানে যদি বলি যে আসলে উত্তরবঙ্গমুখী যে যারা যাবেন সেই যাত্রীদের চাপ কিন্তু আজকে অনেক বেশি এবং ভোর থেকে এই চাপ আমি একটু আপনাকে দেখাতে চাই যে সাধারণ মানুষ একদম সড়কে সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু আছে। এবং গাবতলী বাস স্ট্যান্ডে বলতে যদি বলি শ্যামলীর পর থেকেই কিন্তু এই যে যাত্রী বাড়তি চাপ এবং সাধারণ যারা আছেন যারা আসলে টিকিট কাটেন নাই ঠিক শেষ মুহূর্তে বিভিন্ন জায়গায় ঈদ করতে যাবেন আপনজনের সাথে, তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। এবং যদিও শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে নির্বিঘ্নে যেন যানজট ছাড়া গাড়িগুলো ছেড়ে যায় সেই ব্যবস্থাটি করতে। এবং আমি যে আপনাকে দেখাই, আপনি দেখতে পারবেন যে আসলে পুরো রাস্তায় সাধারণ মানুষজন আসলে যারা শেষ মুহূর্তে ঠিক আপনজনের সাথে ঈদ করতে যাবেন তাদের ভিড়। আর বিশেষ করে গার্মেন্টস যেহেতু ছুটি হয়ে গেছে এবং যারা আগে ছুটি পাননি তারাই কিন্তু আজকে যাচ্ছেন। এবং এই যে ভিড় এবং এটি কিন্তু গতকাল থেকেই বাড়তি চাপ ছিল বাসে। এই যারা যাচ্ছেন তারা আগে টিকিট কাটেন, অর্থাৎ এই শেষ মুহূর্তে যারা টিকিট কাটেন তারা বলছেন যে কিছুটা বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। তবে যেন বাড়তি ভাড়া না চাওয়া হয় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথা। একটু একজনের সাথে কথা বলতে, কোথায় যাচ্ছেন, ঈদ করতে যাচ্ছেন কিনা? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ হ্যাঁ, শেষ মুহূর্তে যারা বাড়িতে যাবেন তারা অপেক্ষা করছেন গাড়ির জন্য। আজকে বাড়তি ঈদযাত্রা এবারে যাতে আজকে কিন্তু সকাল থেকে সবচেয়ে বেশি বাস টার্মিনালে যে যাত্রীদের চাপ সেই চাপটি বেশি। তবে অভিযোগ থাকলেও সাধারণ মানুষ যেটি বলছেন যে আপনজনের সাথে ঈদ করতে যাবেন, তারা নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে পৌঁছাতে চান, আপনজনের কাছে পৌঁছাতে চান, একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান।
তো আয়শা, আমাদের আরেকজন সহকর্মী আছেন তাসলিম তৌহিদ, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে, তার কাছে যাব। তৌহিদ, আপনি তো আছেন কমলাপুরে, সেখানে আসলে আজকে যেহেতু শেষ মুহূর্তে অন্যান্য জায়গায় বাসে যাত্রী চাপ বেশি, সেক্ষেত্রে ট্রেনে কি অবস্থা দেখছেন? ধন্যবাদ লাবণী। যেমনটা বলছিলেন, বাসে যেমন চাপটা রয়েছে বিগত কয়েকদিনের তুলনায় গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু ট্রেনেও কিন্তু উপচে পড়া ভিড়ের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অনলাইনে টিকিটিং ব্যবস্থার পর থেকে কিন্তু রেলের যাত্রাটা অনেকটা স্বাচ্ছন্দ্যে মানুষ যাতায়াত করতে পারছিল এবং অনেকে খুশি ছিল, যাতায়াত ব্যবস্থা নিয়ে অনেক ভালোভাবে যেতে পারছিল সাধারণ মানুষ। তবে গতকাল সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়েছে। অনেকে তার নির্দিষ্ট ট্রেনেও কিন্তু অনেক ক্ষেত্রে উঠতে পারছে না, এমনটাও অভিযোগও কিন্তু আমরা পেয়েছি ক্ষেত্র বিশেষ। একই সাথে আরেকটা বিষয়, বেশ ট্রেন শিডিউল বিপর্যয়ে তেমন কোনো ঘটনা খুব বড় মোটা দাগে নেই, তবে উপচে পড়া ভিড় রয়েছে ট্রেনগুলোতে, যার নিয়ন্ত্রণে রেল কর্তৃপক্ষ তারা প্রথম থেকে চেষ্টা করছে, বিশেষ করে প্রবেশের সময় টিকিট আছে কিনা সেই চেক সহ নানাভাবে সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করার চেষ্টা করছে। তবে তারপরও কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড়, যেখানে বাসে হোক বা অন্যান্য যানবাহনে যাতায়াতের ক্ষেত্রে যেখানে সংকট থাকে, সেখানে ট্রেন যাতায়াত অনেকটা মানুষের কাছে সুরক্ষিত যাতায়াত। সেই কারণে কিন্তু এই ট্রেনে যাওয়ার জন্য কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো শেষ মুহূর্তে আর একদিন পরে আজকে দিয়ে 7ম দিনের মতো ট্রেনে রেল যাত্রা ঈদ যাত্রা চলতেছে। তো এই অবস্থায় যদি বলতে হয় যে ট্রেনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে, তবে যাতায়াত নিয়ে বা শিডিউল বিপর্যয়ে খুব একটা দৃশ্যমান অবস্থা দেখিনি। তো আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বুরজয়, তার কাছ থেকে জানবো চট্টগ্রাম থেকে ঈদ যাত্রার চিত্র। ধন্যবাদ তৌহিদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামও ছাড়ছে। এখানে যারা বসবাস করতেন তারাই, গড়মুখ্য মানুষ যারা আছে তারাই কিন্তু আসলে চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছে তাদের প্রিয়জনের কাছে এবং কি তাদের নিজ বাড়িতে তারা ছুটছেন। কেউ ট্রেনে করে যাচ্ছে, আবার কেউ বাসে করে ছুটছে। আমরা দেখছি কয়েকদিন ধরেই এইভাবে দেখতে পাচ্ছেন জনস্রোত আমরা দেখছি। সব জনস্রোত কিন্তু যে এখানে দেখানোর চেষ্টা করছি, সবার লক্ষ্য কিন্তু আমরা দেখছি এখানে বাড়িতে ফেরা। তবে ট্রেনের যে শিডিউল বিপর্যয় হচ্ছে কয়েকদিন ধরে আমরা দেখছি, সেই শিডিউল বিপর্যয়ের কারণে এখানে যারা যাত্রী তারা সমস্যার মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে যে ট্রেনটি আমরা দেখানোর চেষ্টা করছি, সেই ট্রেনটি আমরা দেখছি যথাসময়ে ছেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি ট্রেনের যাত্রী যারা আছে তারাও বলছেন যে অন্তত ট্রেনের শিডিউলটা যেন বিপর্যয় না হয়, তাহলে যথাসময়ে তারা বাড়িতে তাদের নিজ বাড়িতে যেতে পারবে। কিন্তু যে চট্টগ্রামে বিভিন্ন সুবাদে কিন্তু এখানে বসবাস করেন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষজন, তারা যেমনটা জানিয়েছেন যখন উৎসব আসে তখন কিন্তু তারা বাড়ি ফেরে। তো এই সময়টার মধ্যে যেন কোনোভাবে যেন ভোগান্তি না হয় সেই আহ্বান কিন্তু তাদের আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সোমবার সৌদি আরবে দেখা যায়নি ঈদের চাঁদ, তাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা পালন শেষ হবে। দেশটির পবিত্র 2 মসজিদ কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই হিসেবে বাংলাদেশ সহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার।
আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে বাকবিতণ্ডায় যাত্রীদের পিটুনিতে বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের ইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:30টার দিকে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটিতে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক যাত্রী তাদের মারধরের হুমকি দেন। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর শুরু করেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে দুজনই মারা যান। বান্দরবানে কেএনএফ এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 18 নারী সহ 49 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে রুমার বেথেলপাড়া থেকে কেএনএফ এর 2 সক্রিয় সদস্যকে 7টি আগ্নেয়াস্ত্র সহ আটক করে যৌথ বাহিনী। অভিযানের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে রুমা, থানচি ও রোয়াংছড়িতে। এদিকে কেএনএফ সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বান্দরবান প্রতিনিধি রতন কুমার দেকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। এখনো থমথমে বান্দরবান, চলছে যৌথ বাহিনীর অভিযান। বাড়তি নিরাপত্তায় রৌমা থানচিতে নামানো হয়েছে এপিবিএন এর এপিসি কার। সড়কে বালির বস্তা ফেলে একরকম যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে ব্যাংক ডাকাতির সময় কুকিচেনের ব্যবহৃত 2টি জিপের একটি থানচি থেকে জব্দ করেছে পুলিশ। এ সময় চালক কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শহরের রেইচা এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির সাথে জড়িত 3 কেএনএফ সদস্যকে আটক করে পুলিশ। এছাড়া যৌথ বাহিনী পৃথক অভিযানে রুমার বেথেলপাড়া থেকে কেএনএফ এর 2 সক্রিয় সদস্যকে 7টি দেশি বন্দুক, 20 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় কেএনএফ এর ব্যবহৃত পোশাক সহ নানা সরঞ্জাম। যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 18 নারী সহ 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশ সুপার। বান্দরবানের 3 উপজেলায় এখনো বন্ধ ব্যাংক লেনদেন। সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক। কেএনএফ এর মুখ্য সমন্বয়ক বা সন্ত্রাসী গ্রুপের যে মুখ্য সমন্বয়ক, সে কিন্তু র্যাবের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৃত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে এবং সর্বোচ্চ আইন প্রয়োগ যেটা করার সেটাই কিন্তু আমরা কঠোর হস্তে দমন করতে চাই। কোনো প্রকার পদক্ষেপ যাতে তারা না নিতে পারে সেই ধরনের সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। এদিকে অস্ত্র সমর্পণ করে কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। আলোচনায় যে সমঝোতা স্বাক্ষর বা চুক্তি হলো সেটা লঙ্ঘন, সেটা কিন্তু তারা লঙ্ঘন করে। যে কমিটির সংলাপ হবে কিনা, সে সংলাপ তো পরিবেশের তুতিলে বন্ধ হয়েছে। গত 3 দিনে আটক কেএনএফ সদস্যদের এখনো জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শীঘ্রই তাদেরকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে পুলিশ। শেখ জায়েদ, নিউজ 24, বান্দরবান। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। বুয়েটের ভিসি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে আদালত বলেছেন, এই বিষয়ে বুয়েট গঠিত তদন্ত কমিটির তদন্ত চলমান থাকবে। এর আগে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বিনোদনের বিভিন্ন খাতে ডিজনির বিনিয়োগ থাকলেও দীর্ঘমেয়াদে এর থিম পার্কই লাভজনক বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।
সংবাদ মাধ্যমটি জানায়, প্রতিষ্ঠানটি সিনেমা ও টিভি দর্শকের আগ্রহের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। তবে এরই মধ্যে থিম পার্কে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দর্শকের সংখ্যা। সম্প্রতি এ বিভাগের প্রধান জশ ডি আমারও জানালেন, বড় ধরনের সম্প্রসারণ ঘটবে ডিজনি থিম পার্কে। এর অংশ হিসেবে আগামী দশকে নতুন বিনিয়োগ হবে 60 বিলিয়ন বা $6,000 কোটি। রোবোটিক্স ও অ্যানিমেট্রনিক্সের সঙ্গে তাল মিলিয়ে ডিজনি পার্ক নিজেদের উপস্থাপনের ধরন পাল্টাতে চায় বলেই তথ্য পাওয়া গেছে। ইন্টারনেট দেখে রান্না। এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘি নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। এবার আন্তর্জাতিক সংবাদ। চুয়ান্ন বছর পর বিরল সূর্যগ্রহণ দেখল বিশ্ব। রাত থাকায় বাংলাদেশ বঞ্চিত হলেও খালি চোখে উপভোগ করল উত্তর আমেরিকার বাসিন্দারা। স্থানীয় সময় সোমবার অঞ্চলটির 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে দেখা গেছে এই সূর্যগ্রহণ। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপসও বলা হচ্ছে। স্থানীয় সময় বেলা 11:07 মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে দেখা যায় প্রথম আংশিক সূর্যগ্রহণ। এর প্রায় 1 ঘন্টা পর দেশটির উপকূলীয় শহর মাজাতলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে সূর্যগ্রহণ দৃষ্টিগোচর হতে থাকে। এরপর তা দৃশ্যমান হয় কানাডায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্বচক্ষে দেখতে 3 দেশের বিভিন্ন এলাকায় সমবেত হয়েছিলেন প্রায় 4 কোটি মানুষ। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। তার 1.5 মাস আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ পর্বে বাংলাদেশে রয়েছে 4টি ম্যাচ, যার প্রথম 2টি হবে যুক্তরাষ্ট্র এবং বাকিগুলো হবে ওয়েস্ট ইন্ডিজে। আর প্রথম ম্যাচ 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। সময় আর বেশি দিন নেই, মাত্র 1.5 মাস। এর পরপরই পর্দা উঠতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসরের। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ডালাসে 1 জুন যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। 20 দলের টুর্নামেন্টে 4টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল থাকবে 5টি করে। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল উঠবে সুপার 8-এ। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্বে প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে। ডি গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। বাংলাদেশ তাদের 4টি ম্যাচের 2টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য 2টি খেলবে যুক্তরাষ্ট্রে। 7 জুন বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। সাকিব লিটনদের পরের ম্যাচটিও হবে যুক্তরাষ্ট্রে। 10 জুন নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 13 জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। নেপালের বিপক্ষে একই ভেন্যুতে পরের ম্যাচটি হবে 16 জুন।
29 দিন ব্যাপী এই টুর্নামেন্টে সব মিলিয়ে হবে 55টি ম্যাচ। 29 জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।